আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য। তো গল্প শুরু করা যাক। রাধিকার দিকে তাকাতে রাধিকা বলল, কি আর করবি, ম্যাডামের কথা তো শুনতেই হবে নাকি, সমস্যা নেই, নিচে নেমে পড়ো। আর এখানে মনে হচ্ছে তেমন কোনো সমস্যা হবে না, আমরা তো আর ভিতরে ঢুকছি না। মনে মনে বললাম, আজকে শিওর মরবো আমি। উনি তো আর একা মরবেন না, নিজে তো মরবেন, সাথে আমাকে নিয়েও। কি আর করব, গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলাম। আমার সাথে ম্যাডামও নিচে নেমে আমার কাছে ফোনটা দিয়ে বলল, নে আমার কয়েকটা ছবি তুলে দে। কি আর করব, ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি ওনার কথা মতো কয়েকটা পিক তুলে দিলাম। এর মাঝে রিয়া ম্যাডাম আমার কাছ থেকে ফোনটা নিচে সীমানার ভিতরে ঢুকে যাচ্ছে কাঁটাতার পেরিয়ে। মিষ্টি গাড়ি থেকে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম আপনি এটা কি করছেন? ভিতরে পরিবেশটা যে কতটা ভয়ঙ্কর এটা তো আপনি জানেন না। প্লিজ ম্যাডাম ঢুকবেন না। কিন্তু রিয়া ম্যাডাম আমাদের কারো কোনো কথা শুনেন নাই। জঙ্গলের ভিতরে ঢুকে হাসি দিয়ে বলল, আজ পর্যন্ত তো কেউ সুন্দরবনের ভিতর ঢুকতে পারে নাই, কিন্তু আমি ঢুকেছি। আমি প্রমাণ করে দিব যে সুন্দরবনে ঢোকার প্রথম মেয়ে আমি। এইদিকে মিষ্টি এখানকার নিরাপত্তা রক্ষা কর্মীদের কল করে বলল, এখানে তাড়াতাড়ি আসতে। আর আমি বোকার মতো নিচে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডামের যে এত সাহস, আজকে আমি ওনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তবে রিয়া ম্যাডাম ভিতরে গিয়ে ফেসবুকে লাইভ চালু করে যেই বলবেন, গায়েস সবাই দেখো, আজকে আমি সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি, যেখানে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারে নাই এ পর্যন্ত। এই কথাটা বলতেই একটি বাঘ হুঙ্কার দিয়ে জঙ্গলের ভিতর থেকে বের হলো। আর এটা ম্যাডামের থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাডাম তো বাঘ দেখে ভয়ে কাঁপাকাঁপি আরম্ভ শুরু করলো। এদিকে বাঘটা ধীরে ধীরে ম্যাডামের দিকে আসতে লাগলো। রিয়া ম্যাডাম কান্না করে বলল, মিষ্টি প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করে ফেলেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর এখানে গাড়ি থেকে নামবো না। তুমি প্লিজ আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমার ভুল হয়ে গেছে, আমার কথা শোনা আমার কথা উচিত ছিল। ম্যাডামের কথা শুনে আমার একটু মায়া লাগলো। কেউ কেউ চাইবে নিজের চোখের সামনে নিজের বউয়ের মৃত্যু হয়ে যাক, দরকার পড়লে আমি মরে যাব। কিন্তু যে এক সময় আমার বউ ছিল, তাকে কেন আমি মরতে দিব? আমি আর দাঁড়িয়ে না থেকে লাফ দিয়ে সীমান্ত পেরিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে নেমে এক দৌড়ে ম্যাডামের কাছে গিয়ে ম্যাডামকে কোলে নিয়ে আসলাম। রিয়া ম্যাডাম শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বিশ্বাস করতে পারে নাই যে তাকে বাঁচানোর জন্য আমি এগিয়ে আসব। রিয়া ম্যাডামকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। অন্যদিকে বাঘটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মিষ্টি জোরে চিৎকার দিয়ে বলল, লাদেন তুমি ধীরে ধীরে হাঁটো, সাবধানে দৌড় দিবে না। রিয়া ম্যাডাম ভয়ের চোখ বন্ধ করে দিল। আমি তাড়াতাড়ি গিয়ে রিয়া ম্যাডামকে বললাম, আপনি তাড়াতাড়ি উপরে চলে যান, এখানে আমার থেকে বাঘটা 3 হাত দূরে দাঁড়িয়ে আছে। আর এমন একটা হুঙ্কার দিল, ভয়তো আমার অবস্থা শেষ। রিয়া ম্যাডামকে সবাই টেনে উপরে তুলছে। রিয়া ম্যাডাম উপরে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি উপরে উঠে আসো। এই কথা বলে যে রিয়া ম্যাডাম আমার হাত ধরবে, কিন্তু তখন তিনি একটা হাসি দিয়ে বলল, এতদিন পর আমার আইডিয়া কাজে লাগলো। এই কথা বলে রিয়া ম্যাডাম আমার বুকের উপর জোরে একটা লাথি দিয়ে বলল, টাটা বাই বাই, ভালো থেকো, বাঘের পেটে কেমন, আর হয়তো কখনো দেখা হবে না। আমাকে লাথি দিতে দিতে রাধিকা জোরে চিৎকার দিয়ে বলল, ম্যাডাম আপনি এটা কি করলেন? যে আপনাকে ভেতর থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসছে তাকে আপনি মারতে দিলেন? রিয়া ম্যাডাম রাধিকাকে শুনে হু হু করে হাসতে লাগলো। আমি নিচে পড়ে ম্যাডামের দিকে তাকিয়ে কান্না করে দিলাম। যার জন্য এত কিছু করলাম, মনের ভেতরে আমার ধারণা ছিল যে একদিন হলেও উনি আমাকে মেনে নেবেন, কিন্তু এই মুহূর্তে সবকিছু নষ্ট হয়ে গেল। আমি ভাবতেও পারি নাই রিয়া ম্যাডাম আমার জন্য এমনটা করবেন। ওনাকে বাঁচানোর জন্য আমি আমার নিজের জীবনটাও পর্যন্ত দিতে চেয়েছিলাম, আর উনি কিনা আমাকে লাথি মেরে ফেলে দিলেন। আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বাঘটা আমার কাছে চলে আসলো। এই মুহূর্তে উদ্ধার কর্মীরাও চলে আসলো। বাঘটা আমার কাছে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। নিজেকে যতটুকু সম্ভব আমি তাই করলাম। বাঘটাকে ধরে সামনে ফেলে দিলাম। আমার ডান হাতের উপর নখ দিয়ে জোরে আছড় দিয়েছে, যার কারণে হাত থেকে রক্ত বের হচ্ছে। উদ্ধার কর্মীরা কে যেন যন্ত্র দিয়ে ভেতরে ঢুকে গেল, আর বাঘের দিকে মাংস ছিটিয়ে দিতেই বাঘটা ও খেতে বিজি হয়ে গেল। আর এই সুযোগে ওরা আমাকে টেনে বাইরে নিয়ে এলো। আমি হাত চাপ দিয়ে ধরে আছি, হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। মিষ্টি আমাকে দেখে একটা বক্স নিয়ে দৌড়ে আমার দিকে এগিয়ে আসলো। আমার হাত পরিষ্কার করে ও ব্যান্ডেজ করে দিল। উদ্ধার কর্মীরা রিয়াকে ডাক দিয়ে বলল, এই মেয়ে এখানে আসো। রিয়া ভুলেও আমার দিকে তাকায় নাই। ও এসে উদ্ধার কর্মীদের বলল, জি বলেন, কি বলবেন? উদ্ধার কর্মীরা বলল, আমরা দূর থেকে দেখেছি আপনি ওকে লাথি মেরে ভিতরে ফেলে দিয়েছেন, কেন এমন করলেন? রিয়া বলল, আপনারা হয়তো কোথাও ভুল করেছেন, ওকে তো আমি চিনি না, আর ও আপনাদের মতো আমাকে বাঁচাতে এসেছিল,
কিন্তু বেচারা নিজেই পড়ে গিয়েছে। আর আপনারা দেখেছেন আমি এক পা এগিয়ে দিয়েছিলাম যাতে ও পড়ে আসতে পারে, কিন্তু ও নিজের ভিতরে পড়ে গেল। আর এখানে আমার বা কি দোষ আছে? আমি শুধু রিয়া ম্যাডামের মুখের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ কতটা পাষাণ হলে এমন মিথ্যা কথা বলতে পারে? সি যাকে আমি বিশ্বাস করতাম আজকে সে আমার সাথে বেইমানি করলো। এতদিন যা অপমান করলো সেগুলো হয়তো মানা যায়, তবে আজকে আমার সাথে যা করলো না এজন্য ওর পছাতে হবে। উদ্ধার কর্মীরা বলল আমরা তো মনে করছি ও আপনাদের সাথে আসছে, আর সরি আপনাদের বিরত করার জন্য যান আপনারা গিয়ে ঘুরেন, তবে কেউ কিন্তু গাড়ি থেকে নামবেন না। এই কথা বলতে রিয়া ম্যাডাম গাড়ির ভিতরে চলে গেল। মিষ্টি আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে এতটা মানুষ পাষাণ হতে পারে? আমার তো ধারণা ছিল না যে তোমার বস। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মিষ্টি আবার বলল, আপনি রুমে যান, আমি ওদের ঘুরিয়ে আসছি। মিষ্টি ওদের সাথে চলে গেল। আজকে সবাই শুধু আমার দিকে তাকিয়েছিল, কেউ আগে আসে নাই আমার দিকে। মানুষকে আমরা যতটা আপন মনে করি মানুষ আমাদের ততটা কষ্ট দেয়। একজন উদ্ধার কর্মী আমাকে বলল, স্যার আপনার সাহসে প্রশংসা করতে হবে, একটা মেয়ে আপনার জন্য বেঁচে গেল। আর এখানে ঘোরার সময় সাবধান থাকবেন। এখন চলেন আপনাকে আমরা আপনার বাসায় পৌঁছে দেই। উদ্ধার কর্মীরা আমাকে আমার রুমের সামনে দিয়ে গেল। আমি রুমের সামনে গিয়ে চুপচাপ নিচে বসে কান্না করতে লাগলাম। আজকে আমি নিজের মনকে মানাতে পারছি না, যার জন্য এত কিছু করলাম। আজকে সে আমাকে পিছনে ছুরি ঢুকিয়ে দিল। আমি তো ওনাকে বাঁধতে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু উনি কিভাবে আমার বুকে লাথি দিতে পারলো? কিভাবে আমাকে বাঘের মুখে লাথি মেরে ফেলে দিল? আমি চিন্তাও করতে পারছি না উনি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলেন। হয়তো উনি আমার উপর প্রতিশোধ নিতে এতদিন এসব করেছেন, তবে আজকে যা করলো আমার সাথে। আমি শার্টটা খুলে নিচে ফেলে দিলাম, জুড়ে একটা চিৎকার দিয়ে বললাম, আমি আমার মায়ের কসম করে বলছি আমি তোরে ছাড়বো না। তোরে এমন ভাবে আমি শাস্তি দিব, নিজে নিজেই মরতে চাইবি কিন্তু পারবি না। আমি আমার মায়ের কসম করে বলছি, আমি যতদিন বেঁচে আছি তোরে আমার দেখার আছে। তুই আমার সাথে আজকে যা করলি আমার বিশ্বাস উঠে গেছে তোর উপর থেকে। তোরে আমি এমন অবস্থা করব রাস্তায় পড়ে কান্না করবি। আর যদি তোরে আমি কিছু করতে না পারি তাহলে নিজের বুকে নিজের ছুরি ঢুকিয়ে মারা যাব, এই বলে দিলাম। আর এটাই আমার ওয়াদা। নিচে বসে বসে এসব চিন্তা করছি, কোনোভাবে নিজের মনকে বোঝাতে পারছি না। শুধু বারবার একটা কথাই মাথায় ঘোরাঘুরি করছে যে রিয়া ম্যাডাম আমার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলো। আজকে তো আমি না থাকলে উনিও মারা যেতে পারতেন। অফিসের তো কত স্টাফ ছিল, কেউ তো আর তার দিকে এগিয়ে গেল না। আমি গিয়েছিলাম ভালো মন নিয়ে, ভাবছিলাম যাই হোক উনি তো এক সময় আমার বউ ছিলেন, ওনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল। কিন্তু উনি আমাকে উল্টো লাথি মেরে ফেলে দিলেন। আমি আমার মনকে কোনোভাবে মানাতে পারছি না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে গাড়ির শব্দ শুনলাম, হয়তো সবাই চলে আসছে। আর ওরা সবাই গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সবার আগে মিষ্টি আমার সামনে দৌড়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো দেশি? মিষ্টির হাত ধরে আমি উপরে উঠলাম। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি রাধিকার দিকে তাকিয়ে বললাম, এই না হলে আমাদের বন্ধুত্ব? হ্যাঁ, খুব হাসি পায়। রিয়া ম্যাডাম আমাকে দেখে হাসতে হাসতে ভিতর থেকে আমার দিকে এগিয়ে এসে বলল, ইস আজকে কি ভুলটাই না করলাম। আমি রেগে গিয়ে রিয়া ম্যাডামকে বললাম, এই শালি তুই আমার সাথে কথা বলবি না। রিয়া ম্যাডাম বলল, ওমা তাই নাকি? আমি তো তোরে মারার জন্য নিচে ফেলেছিলাম, কিন্তু কিভাবে যে তুই বেঁচে গেলি এটাই বুঝলাম না। আমি রিয়া ম্যাডামের কথা শুনে হাত শক্ত করে মুঠি দিয়ে বললাম, হালির বাচ্চা হালি, তোরে আমার দেখা আছে। 2 টাকার নষ্টা মারানি তোর যে আমি কি অবস্থা করব এর কোনো হিসাব নাই। আমি কসম করে বলছি তোরে আমি আমার পায়ের নিচে রাখবো। এমন এক সময় আসবে আমার পা ধরে তুই কান্না করবি। আর যদি এটা না করতে পারি তখন তোর আমাকে মারতে হবে না, আমি নিজে নিজে আত্মহত্যা করব। কিন্তু 2 টাকার নষ্ট মেয়েকে আমার দেখার আছে। আমার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, তুই আর যাই কিছু বল, কিন্তু ম্যাডামকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলিস না। উনি আমাদের অফিসের বস, তুই ওনাকে উল্টাপাল্টা কথা বলবি আর আমরা তোকে ছেড়ে দেব? এমন এত রাগে শরীর ফেটে যাচ্ছে, কিছু করতে পারছি না। এর মাঝে আবার আবির এগিয়ে এসে বলল, তাও আবার রিয়া ম্যাডামের হয়ে কথা বলছে। রাগে চোখ লাল করে বললাম, কুত্তার বাচ্চা এখান থেকে দূরে যা, নইলে খুব খারাপ হবে কিন্তু। আবির আমার গালে হাত দিয়ে চেপে ধরে বলল, কিরে তুই কুত্তার বাচ্চা কারে বলিস? রাস্তার ছেলে কোথাকার। শরীরে যত রাগ ছিল সবটা দিয়ে দিলাম আবিরকে একটা লাথি খেয়ে আবির দূরে ছিটকে বলল। আবির উঠে যে আমার দিকে আসবে তখন রাধিকা সহ কয়েকজন ওকে ধরে ফেললো। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, তোরে আমি খাইছি। আর আবির কি বললো তোরে? আমি তোর সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবো না। তুই তো এখনো আমার বউরে, তোর সত্য মনে এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। আজকে তোরে আমি মেরে কি অবস্থা করি দেখ। এমন কোন বাপের বেটা আছে যে আমাকে আটকে দেখাবে? ডাক দে আমার বউরে, আমি মারবো দেখি কোন শালার কি বলে। প্যান্ট থেকে বেল খুলে দিলাম রিয়া ম্যাডামের গায়ে বসিয়ে। উনি চিৎকার দিয়ে বলল, ও মা গো আমি শেষ।
যে আবার আরেকটা আঘাত করব, তখন মিষ্টি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আটকে বলল, লাদেন প্লিজ এখানে কোনো ঝামেলা করবে না। এর ভেতরে নিরাপত্তা কর্মী চলে আসলো। ওরা আসতে রিয়া ম্যাডামে কান্না করতে করতে ইচ্ছা মতো আমার বিরুদ্ধে যা বলার বলতে লাগলো। শেষে ওরা এসে আমাকে বলল, জানো তো অচেনা মেয়ের গায়ে হাত দেওয়ার কি অপরাধ হতে পারে, তাও আবার বেল খুলে আঘাত করছো, এখন জেলে বসে বসে জেলে ভাত খেতে পারবে। আমি বোকা চড়ে হাসি দিয়ে বললাম, তাই নাকি, আপনারা আমাকে জেলে নিয়ে যাবেন এত সহজ? 1 মিনিট দাঁড়ান। আমি ফোনটা বের করে আপুকে কল দিলাম। আপু ফোন রিসিভ করে বলল, লাদেন বল। আমি বললাম, আপুর বাবার কাছে ফোন দে তো। আমি বললাম, কি করবি? আমি রেগে বললাম, বাবার কাছে ফোন দিতে বলছি, তুই বাবার কাছে ফোন দে। এত কথা বলিস কেন? আপু আর কিছু বলে নাই ভয়ে। ওপাশ থেকে বাবা বলল, হ্যালো লাদেন। আমি বললাম, বাবা আমার আর রিয়ার বিয়ের কাগজগুলো তোমার কাছে আছে না, ওগুলো একটু পিক তুলে দাও। বাবা বলল, রিয়া কে বাবা? আমি বললাম, তোমার লন্ডনে বৌমা। বাবা বলল, কিন্তু ওর হাতে তো তোর। আমি বললাম, বাবা আমি এত কথা শুনতে চাই না, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো প্লিজ। বাবা বললো, আচ্ছা দিতেছি। বাবারে আমারে ভুল হয়ে গেছে, তুই প্লিজ বাড়িতে আয়। আমি বললাম, খুব তাড়াতাড়ি আসবো বাবা, এই নিয়ে চিন্তা করো না, আর তোমার উপর আমার কোনো রাগ নেই। আচ্ছা বাবা, পরে কল দিব নে, এখন রাখি। এই কথা বলে কল কেটে দিলাম। পিকগুলো আসতে নিরাপত্তা কর্মীদের দেখিয়ে বললাম, এই যে দেখেন, এই মেয়ে আমার বিয়ে করা বউ। আর আমি মনে করি আপনাদের কোনো আইনে নাই যে আমি আমার বউয়ের উপর হাত তুলতে পারবো না। নিরাপত্তা কর্মীরা শুধু বলল, আর যাই করেন রুমের ভিতরে করবেন, এখানে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, শুধু আপনাদের ভালোর জন্যই, সবার যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি বললাম, জি ধন্যবাদ স্যার। ওরা চলে যেতে রিয়া কাঁধে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমার বাবা পর্যন্ত কোনোদিন আমার গায়ে হাত তুলে নাই, আর আজকে তুই আমাকে মারলি। আবার বইয়ের পরিচয় দেশ আমাকে, তোরে আমি আজকেই মারতে চেয়েছিলাম কিন্তু পারি নাই। আর যদি কোনোদিন আমি সুযোগ পাই তাহলে তোরে আমি কোড়াল দিয়ে কুপিয়ে মারবো, এই বলে দিলাম। আমিও বললাম, তুই যা পারিস কর, তোর অহংকার যদি আমি কমাতে না পারি তাহলে বলছি না আমি আত্মহত্যা করব। রিয়া বলল, যাই করিস না কেন, দিন শেষে তো আমার অফিসেই যাবি। আমি বললাম, সে গেলে তো যাবই, সাইন করেছি তো যেতেই হবে, তবে দেখা তো যাবে কে কতদূর যেতে পারে। রিয়া মিষ্টিকে রেগে বলল, মিষ্টি আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, এখানে কার সাথে থাকবে না। আর তোমাকে তো আমাদের সেবার জন্য দেওয়া হয়েছে, সো আমাদের সাথেই থাকবে, আমরা যা বলবো তাই করবে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, আমি তোর দেশি মানুষ, সবাই আমাকে ছেড়ে দিল, কিন্তু মিষ্টি আমি আশা করিনি তুমি যাবে না। এক কাজ করো, তোমার বসকে ফোন করে বলে দাও আমি কয়েকদিন ছুটি নিয়ে সুন্দরবন ঘুরে দেখবো, আর আমার জায়গায় অন্যজনকে পাঠিয়ে দেন। মিষ্টি আমার দেখে আবার চকলেট এগিয়ে দিয়ে একটা হাসি দিয়ে বলল, আপনি আমার দেশি মানুষ, আপনাকে ছেড়ে কিভাবে চলে যাব? আর আমি তো মিথ্যা কথা বলেছি? আমি এখানে কর্মচারী, কে বলেছে? আমি এখানকার ম্যানেজার, আমার কথায় সবকিছু হয়। আমার বস তো শুধু ঘুরে ঘুরে দেখে আমাদের কাজগুলো, এখানে আমি যা বলবো তাই হবে, আপনি চিন্তা করেন কেন? আমি আপনার সাথে আছি না। আমি মিষ্টির হাত ধরে চকলেট নিয়ে রিয়াকে উদ্দেশ্য করে বললাম, এখানে অনেকেই আছে অহংকারী মেয়ে, মনে করে যেন তাদের কথা মতো সবকিছু হবে। আমার কথা শুনে রিয়া শুধু রাগে ফুঁসতে লাগলো, কিছু বলছে না। তবে ভিড়ের ভিতর থেকে রাধিকা এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দে, তোর সাথে একই হাত ধরে আমার পথ চলা, আর আজকে তোরে হতে অপমান করলো, আমি কিছু করতে পারলাম না, চাকরি গুলির মারি। যে চাকরি আমার বন্ধুকে অপমানিত করে সে চাকরি না হয় না করলাম। রাধিকার কথা শুনে আবির এগিয়ে এসে বলল, রাধিকা তুমি এসব কি বলছো? রাধিকা ঠাস করে আবিরের গালে চোর দিয়ে বলল, আজকে থেকে তোর সাথে আমার ব্রেকআপ, তুই আমার বেস্ট ফ্রেন্ডের গলায় হাত চেপে ধরেছিস, এত বড় সাহস তোর? তোর মতো বয়ফ্রেন্ড দরকার নেই আমার, দেশে কি ছেলে কম আছে রে? বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড গেলে বেস্ট ফ্রেন্ড কখনো পাওয়া যাবে না। লাদেন প্লিজ আমাকে মাফ করে দে। রাধিকার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ও কি বললো আজকে? আর আমি রাধিকাকে ভুল বুঝেছি? রাধিকা চোখে পানি মুছে বললাম, থাক, আমার জন্য কান্না করিস না, আমি আছি না তোর পাশে, ছেড়ে যাব না। আবির শুধু বোকার মতো দাঁড়িয়ে আছে। মিষ্টি রিয়া ম্যাডামকে বলল, আজ থেকে আরেকজন আমার জায়গায় আপনাদের সাহায্য করবে, এখন আপনারা যেতে পারেন, আর যদি কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা 3 জন মিলে সামনে হাঁটতে লাগলাম, আর ওরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। রুমে যাওয়ার পর বিছানার উপর গিয়ে বসলাম, চুপ করে বিছানার
এক কোনায় মাথা নিচু করে বসলাম। আমরা মাঝে মাঝে যা চাই তা পাই না। ভালোবেসে গার্লফ্রেন্ড হারালাম, আর গার্লফ্রেন্ডের জন্য বাড়ি ছাড়লাম। এখন আবার বউয়ের জন্য জীবন থেকে আনন্দের মুহূর্তগুলো হারিয়ে ফেললাম। এই না হলে জীবন? হ্যাঁ, আমার থেকে কুত্তার জীবনও ভালো আছে আমি মনে করি। আচ্ছা, শান্তি কবে হবে? আমি মরলে কি শান্তি হবে? হয়তো হবে। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি রে, কি চিন্তা করিস? আমি বললাম, কি আর চিন্তা করব, এখানে আসছিলাম একটু ঘুরতে, ভাবছিলাম এখানে এসে সবার সাথে মজা করব। মজা তো করতে পারলাম না, উল্টা সবার সাথে ঝগড়া করছি। রাধিকা বলল, ও এ কথা, ধুর, এই নিয়ে এখন আর চিন্তা করিস না, মন খারাপ করলে কি হবে? আমি বললাম, রাধিকা শোন, আমার জন্য তোর ক্ষতি হবে এটা আমি চাই না। দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোরে এমনি ছেড়ে যাব না, এত চিন্তা করিস না। আমার জন্য তুই চাকরি ছাড়বি কেন? আর আবিরের সাথে তোর এটা ঠিক হয় নাই। রাধিকা বলল, কি ঠিক আর কি ভুল সেটা আমি ভালো করে জানি, তোর শেখাতে হবে না। এমনি রিয়া ম্যাডাম তোর সাথে খারাপ ব্যবহার করছে, এর মাঝে ও এসে আবার রিয়া ম্যাডামের হয়ে কথা বলে, সাহস কত দেখাচ্ছে। আমি বললাম, কেউ কি চায় নিজের চাকরি চলে যাক? এজন্য হয়তো বসকে খুশি করার জন্য আমার সাথে এমন করছে। আমাদের কথার মাঝে মিষ্টি বলল, রাধিকা আপু, তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। রাধিকা মিষ্টিকে বলল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বলার মতো ভাষা নেই। তুমি আজকে আমাদের জন্য যা করলে না, সত্যি আমার দেখে খুব ভালো লাগলো। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, আমার জন্য করবে না তো কার জন্য করবে? আমি ওর দেশি মানুষ। যদি রিয়ার পক্ষ নিয়ে কথা বলতো তাহলে ও চুল আমি ছিঁড়ে ফেলতাম না। মিষ্টি বলল, ও মাই গড, আমার চুল আপনি ছিঁড়বেন? আপনার সাহস আছে তো? আমি বললাম, সাহস আছে না আছে কি তা আপনি দেখতে চান? মিষ্টি বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, আপনি এখানে বসে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। আমি বললাম, মিষ্টি শোনো, একবার তুমি আর একবার আপনি, তুই কতভাবে বলবে বলো? হ্যাঁ, হয় তুই নইলে আপনি বলে ডাকবেন, ঠিক আছে? মিষ্টি মুখ বাঁকিয়ে বলল, আমার যা ইচ্ছা তাই বলে ডাকবো, আপনার কোনো সমস্যা? আমি বললাম, না, আবার আমার কোনো সমস্যা হবে কেন? মিষ্টি বলল, তাহলে চুপ করে বসে থাকেন। এই কথা বলে মিষ্টি চলে গেল। এবার রাধিকা আমাকে বলল, তাহলে এখন তুই কি করবি চিন্তা করলি? আমি বললাম, অনেক বড় কিছু করব, তবে এর থেকে এমন কিছু করব যাও চিন্তাও করতে পারবে না। রাধিকা বলল, তা কি করবি শুনে একটু বলতো। আমি বললাম, তোর বাবা কোথায় চাকরি করে বলতো। রাধিকা বলল, কেন, কি করতে চাস? আমি বললাম, ওনার সাথে দেখা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা দরকার আছে। রাধিকা বলল, তাহলে কি যাবি বাবার কাছে? আমি বললাম, যাব, এখান থেকে ঘুরে ফিরে পরের দিনই তোর বাবার কাছে দেখা করতে যাব। রাধিকা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দেব যে আমরা আছি। মিষ্টি বলল, আমি কি ভিতরে আসব? আমি বললাম, আরে মিষ্টি, তোর রুম, তোর বাসা, তুই আসবি না তো কে আসবে? মিষ্টি আমাদের সামনে খাবার রেখে বলল, নে আগে খেয়ে নি, অনেক কথা হয়েছে। আমি খেতে খেতে বললাম, রাধিকা দেখো, আমি আবারও বলছি, আমার জন্য তোর ঝগড়া করতে হবে না, তুই ওদের সাথে মিলেমিশে থাকতে পারিস। রাধিকা আমাকে বলল, তুই যদি একবার এই বিষয়ে কথা বলিস তো আমি 12টা বাজাবো। আমি বললাম, আচ্ছা বাবা, সরি, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। খাবার শেষ হওয়ার পর মিষ্টি রাধিকাকে বলল, আপু আপনি আমার সাথে চলেন, এখান থেকে আপনি আমার সাথে থাকবেন। এই কথা বলে মিষ্টি রাধিকাকে নিয়ে চলে গেল। যাবার আগে রাধিকা বলে গেল, সাবধান, এখন আর কোনো ঝগড়া করবি না, ঠিক আছে? ওর যাওয়ার পর আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। এর মাঝে দরজার বাহির থেকে মিষ্টি বলল, লাদেন ভিতরে আসো নাকি এখনো ঘুমে? মিষ্টির কথা শুনে আমি দরজা খুলে দিয়ে বললাম, আই ভিতরে। মিষ্টি ভিতরে ঢুকে সোফায় বসে বলল, তা ঘুমিয়েছিলে এতক্ষণ? আমি বললাম, মিষ্টি বলল, আচ্ছা শোনো, কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তবে এখনো একটা কাহিনী বাকি আছে। আমি বললাম, এখন আবার কি বাকি আছে? মিষ্টি বলল, কালকে গেলে দেখতে পারবি। আমি বললাম, এসব বাদ দিয়ে মিষ্টি শোন আমি কি বলি। মিষ্টি বলল, বলেন, আমি শুনছি। আমি বললাম, আচ্ছা তুই এত সুন্দর কেন? মিষ্টি আমার কথা শুনে একটু লজ্জা পেল, কিন্তু খানিকক্ষণ পর বলল, থাক, আমাকে আর পাম দিতে হবে না, বউ রেখে কি আর কেউ অন্য মেয়ের প্রশংসা করে? আমি বললাম, আমি আমার বউ কোথায় দেখলি তুই? মিষ্টি বলল, থাক থাক থাক, এখন আর মিথ্যা কথা বলতে হবে না, তখন তো বিয়ের কাগজপত্রগুলো বের করে দেখাছিলি। আমি বললাম, ও এ কথা, আরে শোন, ওকে আমি বাবার জোড়াজোড়িতে বিয়ে করি, কিন্তু বিয়ে করেছি ঠিকই, ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারি না এখনো। ও তো বিয়ের পরের দিনে এসে আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে গেছে,
এখন শুধু 6 মাসের বাকি, পরে ওর সাথে সত্যি সত্যি ডিভোর্স। মিষ্টি বলল, আপনার বাবা আপনার সাথে এমন করলেন কেন? আমি বললাম, আমার বাবা খুব রাগী মানুষ, উনি যা বলেন তাই করেন, এর জন্য আমার বিয়ে করতে হয়েছে। মিষ্টি, তার মানে এই মেয়ে আপনার বউ? আমি বললাম, বাদ দে, এসব কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। মিষ্টি বলল, আপনি তখন বললেন যে ওর ওপর আপনি প্রতিশোধ নেবেন, তবে আমার এতটা খারাপ লাগছে তখন দেখলাম এই মেয়ে আপনাকে লাথি মেরে নিচে ফেলে দিল। আমি হাসি দিয়ে বললাম, আজকে তো শুধু ও আমাকে লাথি দিয়েছে, কিন্তু যদি কোনো দিন ও সুযোগ পায় না তাহলে আমার বুকে ছুরি ঢুকিয়ে দিবে, তবে এখন একটা বড় কিছু করব। মিষ্টি বলল, আমি কি এখন যাব? আমি বললাম, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? আর রাধিকা কোথায়? মিষ্টি বলল, ও তো রুমে বসে ফোনে বিজি, একটু পর পর ওই ছেলেকে কল দিচ্ছে, এই জন্য আমি উঠে চলে আসছি। আমি বললাম, ভালো কাজ করছো। আচ্ছা মিষ্টি, তোরে একটা কথা বলবো? মিষ্টি বলল, জি বলতে পারেন। আমি বললাম, তোর কি বয়ফ্রেন্ড আছে? মিষ্টি বলল, আরে যে কি বলেন না আপনি, কাজ করতে করতে জীবন শেষ, আবার এসব আজব জিনিস রেখে কি করব? আমি বললাম, হঠাৎ করে কেউ যদি তোরে বলে যে তোরে পছন্দ হয়েছে তখন কি করবি? আমার কথা শুনে মিষ্টি একটু লজ্জা পেয়ে বলল, তখন এই বিষয় তখন দেখা যাবে। আমি বললাম, মনে হচ্ছে যেন আমার কথা শুনে তুই লজ্জা পেলি। মিষ্টি বলল, হো, আপনি বলছেন আমি লজ্জা পাচ্ছি, আর আপনি কি এমন বলবেন যে আমি লজ্জা পাচ্ছি? আমি বললাম, হঠাৎ কোনো একদিন বলেই দিব, কিন্তু এখন নতুন কিছু চিন্তা করছি। মিষ্টি বলল, তা কি বলবেন শুনি? আমি বললাম, এই তো বলবো যে তুমি খুব সুন্দর, আমি তোমার প্রেমে পড়ছি, তোমার মতো মেয়ে পেলে আর কিছু লাগবে না, তুমি লক্ষ্মী বউ, এইসব বলবো। মিষ্টি বলল, জান আপনি যে কি কথা বলেন? আমি বললাম, কেন, আমি কি উল্টাপাল্টা কিছু বলছি নাকি? মিষ্টি বলল, উল্টাপাল্টা না হলেও অনেক পাকনা পাকনা কথা বলেন আপনি। আমি বললাম, তোমার মোবাইল নাম্বারটা দাও তো একটু। মিষ্টি বলল, কেন, ফোন দিয়ে কি করবেন? আর তুই থেকে তুমি কেন? আমি বললাম, আমার যখন যা ইচ্ছা তাই বলবো, এখন ফোনটা দাও। মিষ্টি বলল, কি করবেন এটা তো বলেন। আমি মিষ্টির চোখের দিকে তাকিয়ে বললাম, আমি কি করব তুমি কি বোঝো না? মিষ্টি চোখ নিচু করে বলল, আপনি এমন কেন বলেন? আমি বললাম, কেমন আমি শুনি, বলো তো। মিষ্টি আমার হাতে ফোন দিয়ে বলল, নেন। আমি এত কিছু বলতে পারবো না। মিষ্টির কাছ থেকে ফোন নম্বর নিয়ে সেভ করে বললাম, যদি কল আসে তো ফোনটা রিসিভ করবেন ম্যাডাম, নাকি আমার মতো কেউ এভাবে আপনার কাছ থেকে নাম্বার নিয়ে নিয়েছে? মিষ্টি বলল, সাহস আছে কারো আমার ফোন আমার অনুমতি ছাড়া নাম্বার নেবে? আমি বললাম, তাহলে আমাকে কেন দিলেন? মিষ্টি বলল, আরে আপনার হিসাব তো আলাদা। আমি বললাম, যেন বলো শুনি। মিষ্টি দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে বলল, আপনি এত কথা বলেন কেন? একটু চুপ থাকতে পারেন না? আমি বললাম, আমাকে একা রেখে চলে যাবেন? মিষ্টি বলল, আমি আবার কোথায় যাব? আমি বললাম, এই যে রুম থেকে চলে যাচ্ছেন। মিষ্টি বলল, তো আপনাকে কি আর ঘুম পাড়িয়ে দিতে হবে নাকি? আমি বললাম, দিলে তো ভালোই হয়। মিষ্টি বলল, পা ভেঙে দেবো একদম, চুপচাপ ঘুমিয়ে পড়েন। এই কথা বলে মিষ্টি হাসতে হাসতে চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আজকে যদি আমার বউ আমাকে মেনে নিত তাহলে ওর সাথে কত না জমিয়ে প্রেম করতে পারতাম, কিন্তু ও আমার মন থেকে উঠে গেছে। একবার মন থেকে যে উঠে যায় তার কথা আমি দ্বিতীয়বার আর চিন্তা করি না। তবে এখন চিন্তা ভাবনা করছি, যদি আমার আরেক বিয়ে করতে হয় তাহলে মিষ্টিকেই করব। ও মেয়েটা যেমন হোক আমার কথা তো শুনে, তবে আর যাই বলি না কেন, সত্যি ওর মনটা অনেক 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 ভালো। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। রুম থেকে বের হয়ে একটু সামনে গিয়ে দেখি রিয়া ম্যাডামের হাঁটাহাঁটি করছে সকালে। আমার সামনে এসে রিয়া ম্যাডাম একবার আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় আজকের দিকটাই খারাপ যাবে। কেন যে সকালে বের হতে গেলাম, আমিও কম কি? ও বলতে পারলে আমিও বলতে পারবো না? আমি জোরেই বললাম, ওমো যে নে চেহারা কুত্তা দেয় না পাহারা। আবার এই চেহারা নিয়ে অহংকার করে, থাক থাক থাক, এত কিছু বলে লাভ নেই, পরে আবার কান্না করে দিবে। কালকে এক আগাইতে কেমন যেন কান্না করে দিল, আর একদিন যদি গাছের সাথে বেঁধে পিটাই তাহলে কি অবস্থা হবে? আমার তো মাঝে মাঝে খুব হাসি পায়। আমার কথা শুনে রিয়া ম্যাডাম জায়গা মতো দাঁড়িয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, কি রে তুই কি আমাকে কথা বললি? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে তুই কে? তোরে তো আমি চিনলাম না, আর আমাকে কুত্তার কামড় দিয়েছে যে তোরে দেখে আমার এসব কথা বলতে হবে? রিয়া বলল, আচ্ছা আমি তোরে এত অপমান করি, এরপরেও কিভাবে তুই আমার সামনে আসলি? তোর কি একটু লজ্জা শরম নাই? আমি বললাম, ছেলে মানুষের আবার কিসের লজ্জা? আমরা তো চাইলে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরে ঘুরতে পারি, কে কি বলবে? আমরা চাইলে তো যা ইচ্ছে তা করতে পারি, মেয়েরা কি তা পারে? সে কিছু কিছু মানুষ নিজেকে আবার অফিসের বস দাবি করে। আমার তো মনে হয় কোনো কোনো মানুষের ভিতরে অফিসে বস হওয়া তো দূরের কথা, অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা পর্যন্ত নেই। হঠাৎ করে পিছন থেকে রাধিকা আমার হাত টেনে ধরে বলল, কিরে তুই এখানে কি করিস? চল এখান থেকে।
থেকে সকালে নাস্তা করে চলে আসি। রিয়া রাধিকাকে দেখে বলল, দেখো রাধিকা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আর তুমি আমাদের সাথে এসেছো, আমাদের সাথে যাবে, সবকিছু নিজ দায়িত্বে করবে। তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন তুমি হয়তো ভুল করেছো। থাক, এসব কথা বলে আর সময় নষ্ট করতে চাই না, আজকের বিকালে আমরা রওনা দিব। পরে ওই সেদিনের মতো হোটেলে থেকে রাতটা পার করে চলে যাব। আর আমার অফিসে যদি একটা পিয়ন চাকরি করে, তবে সে আমার অফিসে কেউ ঝগড়া থাকলে আমাদের মাঝে আছে, তাই বলে অফিসের স্টাফদের মাঝে না। সময় মতো সবাইকে রেডি থাকতে বলবে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে, তোর কি মনে হয় আবার আমি তোর বোকা বোকা কথায় ফেসে যাব? খুব হাসি পায় রে আমার। তুই দিন গুনতে থাক, 1 মাসের ভিতরে যদি তোরে আমি কিছু করতে না পারি, তাহলে আমাকে আর তুই দেখতে পারবি না, এই বলে দিলাম। রিয়া বলল, ও তাই নাকি? আরে 1 মাসকে কি করতে পারবি? যা, তোরে আমি 3 মাসের সময় দিলাম, এর ভিতরে তুই যদি আমার একটা চুল ছিঁড়তে পারিস তো ছিঁড়ে দেখাস। রাধিকা আমাকে টেনে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে রেগে বলল, তুই জানিস মেহরবান সাথে কথা বলে তোর ঝগড়া হয়, এরপরও কেন ওনার সাথে তুই কথা বলিস? আমি বললাম, আরে তুই এটা বুঝিস না কেন? কথা না বললে কি খেলা জমবে রে? আর যাই করে কথা তো বলতে হবে। রাধিকা বলল, ভাই রে, আমি আজ পর্যন্ত চিনতে পারি নাই, তুই যে মাঝে মাঝে কি করিস আমার মাথায় ঢুকে না। মিষ্টি রুমে ঢুকে বলল, এত ঢোকাতে হবে না, এখন রেডি হন সবাই, সকালে নাস্তা খেয়ে আমরা বের হব। রাধিকা বলল, আমরা 3জন একসাথে ঘুরবো, ওদের সাথে কিন্তু আমরা যাবো না। উত্তরে মিষ্টি বলল, রাধিকা আপু, আপনি এটা ভুলে যাবেন না, এটা আমার এলাকা, এখানে আমি 5 বছর ধরে চাকরি করি, আর আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সম্মান কিভাবে বাহত হয় তা আমার জানা আছে। আমি মজা ছড়ে মিষ্টিকে বললাম, আমরা কি শুধু তোমার কাছের মানুষ, এর বাইরে আর কিছু না? মিষ্টি রাতের মতো আবার লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, যান, আপনি যে মাঝে মাঝে কি সব বলেন, এও তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। মিষ্টি চলে যাওয়ার পর রাধিকা বলল, কাহিনী কি মামা? ডাল মে কুছ কালা হে। আমি বললাম, ডালের আবার কালার কি? কি সব বলিস? রাধিকা বলল, আরে বাদার বাচ্চা, এটা হিন্দি ভাষা, বলছি এখানে কোনো একটা ঘাবলা আছে তো। আমি বললাম, থাকলে স্বাভাবিক থাকতেই পারে, তোরে কি বলতে হবে রে? এখন গিয়ে রেডি হ। রাধিকা বলল, দেখ ভাই, এখানে আমরা 2-3 দিনের জন্য ঘুরতে এসেছি, দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, ধুর, তুই যা তো, এত বিরক্ত করিস না। আমার কথা শুনে রাধিকা চলে গেল। রাধিকা যাবার পর রেডি হয়ে রুম থেকে বের হলাম। রাধিকা আর মিষ্টি আসার পর আমরা নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। কিছুটা সামনে যেতে দেখি আমাদের অফিসে স্টাফদের গাড়ি, ওরাও হয়তো ঘুরতে বের হয়েছে। ওদের গাড়ির কাছাকাছি আমাদের গাড়ি যেতেই আমি বললাম, জানিস রাধিকা, অনেকে আছে সাহস নিয়ে সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে পরে বিপদ আসলে কান্না করে বলে, আমাকে বাঁচাও প্লিজ, আমি বাঁচতে চাই। আমার তো হাসি পায় রে। আবার অনেকেই মনে করে বেস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড সম্পর্ক অনেক জটিল। আরে বেটা, তুই তো প্রেম করিস 2 দিন হলো, আর আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কয়েকদিনের হিসাব আছে। আবার খুব বড় গলায় কথা বলে, তুই তো রাস্তার ছেলে। রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল, চুপ করতো, আর ইদানিং দেখছি তুই বেশি বেশি কথা বলিস, কেন এমন করিস বলতো? আমি রাধিকাকে ইশারা করে বললাম, মুখ থেকে হাতটা ছড়া, নইলে কিন্তু চুম্মা দিয়ে দিব বলে দিলাম। রাধিকা হাত ছড়িয়ে বলল, কুত্তা, তুই আর মানুষ হবি না। আমি রাধিকার হাত ধরে বললাম, জানো তুমি আমাকে মানুষ করে দাও না, চলো আমরা মঙ্গল গ্রহে চলে যাই। রাধিকা গালে আস্তে করে একটা চোট দিয়ে বলল, তুই বসে বসে স্বপ্ন দেখ।